সামনেই ভোট, আর ভোটের আগে ক্রমশই যেন বাড়ছে হুমকি হুঁশিয়ারি। ওয়ার্ড সভাপতি থেকে পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে ভোটারকে ভয় দেখানোর অভিযোগ উঠছে। আবার কোথাও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার ওয়ার্ড সভাপতি থেকে পঞ্চায়েতের প্রধান, ভোটের আগে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠছে হুমকি হুঁশিয়ারির অভিযোগ। কারো বিরুদ্ধে ভোটারকে ভয় দেখানোর অভিযোগ উঠছে, তো কেউ আবার ভোট গণনার পর স্টিম রোলার চালানোর হুঁশিয়ারি দিচ্ছেন। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। নির্বাচন কমিশনের নির্দেশের পর দুই নেতাকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ইনি হলেন বহরমপুরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু মণ্ডল। বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। তখনই তিনি এক ভোটারকে ভয় দেখান বলে অভিযোগ ওঠে। ভাইরাল হয় সেই ভিডিও। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। পাড়ার ছেলে, পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। গ্রেপ্তারের পর জামিনও পেয়েছেন তৃণমূল নেতা রাজু মণ্ডল। তারপর থানা চত্বর থেকেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। রাজু কিছু বলবে? আমরা তো কাউকে ধমকি দিতে বলিনি, আমাদের কোনো কর্মীকে ইনস্ট্রাকশন দিইনি, তাহলে পরে আইন অনুযায়ী শাস্তি হবে। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার জীবনতলায় আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার হয়েছেন এই মন্তব্যের জন্য। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে খলতে নল চালাবার চেষ্টা করছে। গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমাদের ঘরের মা বোন ভাইদের, কাকাদের যাদের ভোট বন্দি করেছে এই বিজেপি, আমরা ভোটের মাধ্যমে তাদেরকে বাংলা ছাড়া যতক্ষণ না করতে পারবো ততক্ষণে লড়াই আমাদের চলবে। ধৃত হাফিজুল মোল্লা হলেন দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। নির্বাচন কমিশনের নির্দেশে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ, পরে জামিন পান তিনি। ওরা তো তাও কম বলেছে বা বেশি বলেছে নিয়ে বিচার হচ্ছে। মালকিন কি করছেন? মালকিন সর্বত্র বিভাজনের রাজনীতিকে চওড়া করার জন্য সমস্ত রকম প্ররোচনায় মদত দিচ্ছেন। তিনি গণতন্ত্রের বিরোধিতা করার কথা বলছেন। তিনি বলছেন সংবিধানকে উল্লঙ্ঘন করুন। তিনি সরাসরি বলছেন হাতে যা আছে নিয়ে নেমে পড়ুন। তিনি যা সব কথাবার্তা বলছেন সেগুলো আইন আমলে আসার মতো। নির্বাচন কমিশন এবং বাকি সংশ্লিষ্ট যত দপ্তর আছে সবাইকে অনুরোধ করব বিষয়টিকে খুঁটিয়ে দেখুন, কেননা আসলে মাথাটা অন্য জায়গায়। এরা যারা বলছে এরা হাইড্রাইডেড, এরা হচ্ছে শুধুমাত্র কিছু ফেস, কিছু মুখ। পদক্ষেপ করছে নির্বাচন কমিশন, কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। ভোটের আগেই যদি এভাবে হুমকি হুঁশিয়ারি চলতে থাকে তাহলে ভোটের পর কি হবে? রাজীব চৌধুরী, শান্তনু নস্কর ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে শুরুতেই কৃষ্ণুদার কাছে যাব। কৃষ্ণুদা, মানে আপনারা বারবার বলেন যে বিজেপিকে খালি হাতে ফিরতে হবে পশ্চিমবঙ্গ থেকে, মানুষ জবাব দেবে। আপনারা মানুষের হয়ে লড়াই করবার জন্য একেবারে সুপ্রিম কোর্টে পর্যন্ত সওয়াল গিয়ে করছেন, যেটা আপনারা বলেন। কিন্তু অন্যদিকে আবার এই পঞ্চায়েত প্রধান বলুন বা ওয়ার্ড সভাপতি বলুন, তাদেরকে এবার বাড়ি বাড়ি যেতে হচ্ছে, ভোটারদেরকে এভাবে ভয় দেখাতে হচ্ছে, যেখানে বলতে হচ্ছে রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। কি যুক্তি রয়েছে তাহলে? আবার বলা হচ্ছে যে যখন ভোট হবে তখন ক্যামেরা চলবে, পুরোটা লাইভ হবে। না, বিষয়টা হচ্ছে কেউ যদি কোনো বেআইনি কথাবার্তা বলে থাকে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তোমরাও চিত্রটা দেখিয়েছো, আমরা আলোচনা করছি। তা তোমরা একটু জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়িতে গিয়ে কি করছে, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছে, সাধারণ ভোটারকে হুমকি দিচ্ছে, তারও তো ভিডিও আছে, সেটাকে চেপে রেখেছো কেন? তুমি তো দিলীপ ঘোষ খড়গপুরে গিয়ে সাধারণ আপনি ভুল করেছেন, আপনি দেখেননি। আমরা একদম দেখিয়েছি জগন্নাথ চট্টোপাধ্যায় যখন প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সঙ্গে যে বচসায় জড়িয়েছিলেন, পুরোটা দেখি। এখানে এই আলোচনায় তো ঘটনাটাকে চেপে দিচ্ছ না? আমি একদম চাপা হয়নি, আপনার মনে হয় সেটা, আপনার মনে হচ্ছে আপনি বলতে পারেন। জয় বাংলা শুনে তেড়ে গিয়ে তাদেরকে হুমকি দেবো, পেটাবো, মারবো, ধরবো, এসব বলছে। আজকে অশোক কারক বিজেপি নেতা নন্দীগ্রামে সাধারণ ভোটারকে তেড়ে গিয়ে মারতে যায়নি, তারও তো ভিডিও আছে, সেটাও দেখাও। তবেই তো একটা আনবায়াসড রিপোর্টিং হয়, আনবায়াসড আলোচনা করতে পারি। আজকে ভবানীপুরে পাড়ার পর পাড়াতে আর্ট কলেজ থেকে কয়েকটা বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে গিয়ে লোকের বাড়িতে এই বিজেপিকে ভোট দিন, লোক থেকে অনুমতি না নিয়ে বেআইনিভাবে লিখে দিচ্ছে, সেটাও দেখাও। সিলেক্টিভ বিজেপি কেন?
আরে বিজেপি মাঠে ঘাটে নেই, বিজেপি যতই বিজেপিকে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হোক, মানুষের অভিজ্ঞতা আজকে পশ্চিমবাংলাতে বিজেপি প্রচারই নেই তো, বিজেপি তো কোথাও নেই, আমরা তো দেখতে পাচ্ছি না। এই তো আমি তো 5টা বিধানসভা পেরিয়ে এলাম, বিজেপির দেওয়াল লিখন নেই, মিছিল নেই, মিটিং নেই, কিচ্ছু নেই। বিজেপি শুধু আছে এই অপটিক্সে, তার 5 বছর ধরে তাই ছিল, কোর্টে আর এই মিডিয়াতে। তো সুতরাং এগুলো কিছু না, আমরা ব্যতিক্রমী দল, আমরা আবার বলি আমাদের মধ্যে ন্যায় অন্যায়, যদি কেউ অন্যায় করে নিক না, পুলিশ ব্যবস্থা নিক, আজকাল নির্বাচন কমিশন সব নিয়ন্ত্রণ করছে। কিন্তু বিজেপিতে ছাড় কেন? বিজেপিকে নিয়ে আলোচনাতেও এই ব্ল্যাকআউট কেন? এটাই মানুষ সব লক্ষ্য রাখছে। না, কৃষ্ণদা বলছেন বিজেপিকে নিয়ে ব্ল্যাকআউটে মানে আলোচনা নেই কেন? আমরা একদম সেটা দেখিয়েছিলাম যখন একদম কৃষ্ণদা হয়তো দেখতে পাননি যে জগন্নাথ চট্টোপাধ্যায় যখন কেন্দ্রীয় বাহিনী আর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন, কি হয়েছিল পুরোটা দেখিয়েছিলাম, কি বলেছিলাম সমস্তটা দেখিয়েছিলাম। কিন্তু আবার কৃষ্ণদা হয়তো ভুলে যান যখন এই ভবানীপুরে একেবারে যখন শুভেন্দু অধিকারী প্রচারে যান তখন তাকে লক্ষ্য করে কিভাবে জয় বাংলা স্লোগান দেওয়া হয় সেটা আমরা দেখেছি। আজকের এই ঘটনা একদম অধীর চৌধুরী যখন তিনি প্রচারে বেরিয়েছেন কিভাবে তাকে একদম বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, একেবারে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হয়েছে, সেখানে স্লোগান দেওয়া হয়েছে, সেগুলো হয়তো কোথাও গিয়ে কৃষ্ণদা লক্ষ্য করেন না, আমরা কিন্তু দেখাই। কেয়াদি দেখুন, বিষ বৃক্ষে আপনি অমৃতের আশা করতে পারেন না। যখন গাছটাই বিষাক্ত, যে সুপ্রিমো তিনি যখন হুমকি ধমকি চমকানি ধমকানি দিচ্ছেন, আপনার কি মনে হয় না তাহলে আমচে চামচেগুলো দেবে না? এইখানে মমতা ব্যানার্জি যেখানে স্পষ্ট বলছেন যে 4 তারিখের পরে শার্টের পেছনে পোস্টার করে লিখে দিতে হবে আমি বিজেপি করে ভুল করেছি বা আমি বিজেপি করি না, এইখানে তাহলে এই আমচে চামচেরা বলবে, এটাতে আপনি আশ্চর্য হচ্ছেন কেন? আসলে তৃণমূলের যিনি মুখপাত্র এত লেকচার বললেন বিজেপি কোনো জায়গায় নেই, বিজেপিকে তাহলে ভয় পাচ্ছেন কেন? আর এই হাফিজুল্লাহ মোল্লা, আমার খুব জানতে ইচ্ছা করছে দেবস্মিতা, যে কথাটা উনি বলেছেন যারা অবিশ্বাসী মানে যারা তৃণমূলকে ভোট দেবে না তারা অবিশ্বাসী বা তারা কাফের। ব্যাপারটা তো এখন এই জায়গায় তার চলে গেছে। তৃণমূল নিজেদের বলে আমরা ধর্মনিরপেক্ষ, অথচ চূড়ান্ত ধর্মনিরপেক্ষতার কোনো নিদর্শন আমরা দেখি না, বরং চূড়ান্ত উগ্র সাম্প্রদায়িকতার নিদর্শন যেটা হাফিজুল্লাহ মোল্লা বলেছে। এবং অদ্ভুতভাবে তাদের জামিন হয়ে যায়। এই যে ধমকানি দিচ্ছে, ছানা বড়া চক্ষু ছানা বড়া হয়ে যাচ্ছে আমাদের শুনে শুনে, তাদেরকে কি করে জামিন হয়ে যায়? অর্থাৎ তাদের জন্য কি কেসটা খুব মানে খুব হালকা করে কেস দায়ের করা হয়েছিল, চার্জশিট, যে কারণে সে কেসটা জামিন পেয়ে যায় শিগগিরই। এবং তার সঙ্গে উনি বলছেন বেআইনি, সব থেকে বড় বেআইনি কাজ তো মমতা ব্যানার্জি করেছেন। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নির্বাচন কমিশনকে অনুরোধ করছি মমতা ব্যানার্জিকে সেন্সর করুন, কারণ ওই বিষাক্ত গাছ যতক্ষণ না সেন্সর হবে ততক্ষণ এই ফলগুলো এইরকম ভাবে মানে বিষাক্ত বাষ্প ছড়িয়েই যায়। এখন বিষয়টা হচ্ছে কুলদীপ সেঙ্গার ধর্ষণ করে সে বেল পেয়ে যায়। আজকে ধর্ষণের দায় অভিযুক্ত শুধু নয়, দোষী সাব্যস্ত বাবা রাম রহিম আর ওই আসারাম বাপু দুজনে বিজেপি প্রচার করার জন্য পেরোল পেয়ে যায়। আজকে ব্রিজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে কোনো প্রসিডিংই হয়নি, কোনো লিগ্যাল প্রসিডিংস হয়নি। বিষয় হচ্ছে ধর্ষকদের যারা ছেড়ে রাখে, ধর্ষক যাদের দলের মধ্যে মহিমামণ্ডিত হয়, যাদেরকে মালা করে আপ্যায়ন করা হয়, সেই দল মামুলি একটা হুমকি পাঠিয়ে কি দিয়েছিস আর বিচার করছে, মানুষ সব নজর রাখছে। মানে নেতাদের শাসানি, নেতাদের যে বিষয় হুমকি দেওয়ার সেই তালিকা কিন্তু দীর্ঘ। আমরাও দেখেছি কার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু যে প্রশ্নটা কৃষ্ণদাও তুললেন কিছুক্ষণ আগে, যে জগন্নাথ চট্টোপাধ্যায় যেভাবে হুমকি দিচ্ছেন, যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন একেবারে কেন্দ্রীয় বাহিনী পুলিশকে, সেক্ষেত্রে বিজেপি কেন কোনো রকম ব্যবস্থা নেয় না? সেই প্রতিক্রিয়া আমি মানে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না, এই অভিযোগ বা এই প্রশ্নটা কৃষ্ণদা তুলছেন। আমি আসবো কেয়াদি, তোমার রিয়াকশন নেব, তবে তার আগে চয়নদা। এই হুমকির প্রতিযোগিতা শুরু হয়েছে এবং পুলিশেরও কিছুটা হলেও দেখলাম নিষ্ক্রিয়তার প্রতিযোগিতায় পুলিশ নেমেছে, কাকে কতটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়। বিষয়টা হচ্ছে যে এই ধুমকি এটা নিয়ে নির্বাচনের আবহকে যে যেভাবে উত্তপ্ত করা হলো, তাদের আসল ইস্যুগুলো চাপা পড়ে গেল। প্রায় 45% ভোটারকে বাদ রেখে ভোটার তালিকা তৈরি করার যে চেষ্টাটা শুরু হয়েছিল, সেটা কতদূর এগোলো আমরা এই আলোচনার আগে আশেপাশে কিন্তু আমরা খুব বেশি পাইনি। আজকে আমাদের বামফ্রন্টের ইস্তেহার বেরিয়েছে, সেখানটা কর্মসংস্থান নিয়ে আলোচনা আছে, সেখানে স্বাস্থ্য নিয়ে আলোচনা আছে। আমরা পরিষেবার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমাদের জনগণ সমর্থন করেন তাহলে। সে বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে ভিউ, সেগুলো খুব একটা বেশি আসছে না। এই হুমকি চমকি এবং ভোট দিতে হবে,
এও যেমন বলেছে ভোট দিতে হবে, অন্যজনও ভোট দিতে না দিলে কি কি হতে পারে, রোগড়ে দেবো টুকরে দেবো, সব কথাবার্তাগুলো আসছে। এইগুলো কি গণতন্ত্রের পক্ষে সপক্ষে সঠিক বলে আপনারা মনে করছেন? এবং আরও একটা কথা স্পষ্টভাবে জানানো যাক যে ভোটারদের যে ক্ষোভ, সেই ক্ষোভকে দাঙ্গা হিসাবে তুলে ধরার একটা চেষ্টা গতকাল আমাদের সর্বোচ্চ প্রশাসনের পক্ষ থেকে করা হলো, সংবাদ মাধ্যম সেভাবেই দেখালো। আমরা খুব বিস্মিত যে ভোটাররা যারা বাদ পড়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে উদগ্র বাসনা, এবং খুব ক্যাজুয়ালি বলে দেওয়া হচ্ছে যে এবছর না হয় দিতে পারবেন না, সামনের বছর দিতে পারবেন। মানে তারা গত বছর অবধি ভোট দিয়েছে, তার মানে সরকার যেটা চলছে তাদের ভোটে যে সরকার চলেছে সেটাকে অবৈধ। আমরা প্রশ্নটা তুলে যাচ্ছি, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন প্রশাসন যে এই হুমকিগুলোকে প্রশ্রয় দেবে এবং সংবাদ মাধ্যমকে ব্যবহার করে এই গণতন্ত্রকে চ্যালেঞ্জ করার একটা অপপ্রয়াস করবে এই রাজনৈতিক দলগুলো, এটা খুব চমকাবার জায়গা নয়। কিন্তু যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে ভোট না দিলে ছানাবড়া পাঠিয়ে দেবো, বাড়িতে বসে থাকবেন, এই ধরনের কথাবার্তা, তারপরে ওই যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে নেতা হইচই করে বলছিলেন, এই আবহটা গণতন্ত্রের পক্ষে কতটা সঠিক সেটা আমরা প্রথম থেকে এই ধরনের আশঙ্কা প্রকাশ করছিলাম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার হাতে নাকি প্রশাসন নেই, নির্বাচন কমিশনের হাতে প্রশাসন। একেবারে এত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমরা জানি রাজ্যে, আমি আসবো আবার চয়নদা, কিন্তু দেখুন এখন থেকে সেই দাপাদাপিটা শুরু হয়ে গেছে যে ভোট মানেই সত্যি আমাদের মনে সেই ভয়, সেই হিংসা, আর এই যে শাসানি, অর্থাৎ এই নেতাদের যে একের পর এক দাওয়াই, একের পর এক বক্তব্য, এই তালিকাটা কিন্তু দীর্ঘ। আমি প্রদীপদার কাছে আসবো, তবে তার আগে ভোট প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য এবার বিদায়ী তৃণমূল বিধায়কের অসিত মজুমদার কি বলেছেন, কেন বলছি আপনাদের সামনে একবার দেখাবো। তারা আমাদের পোলিং এজেন্ট হবে, শুধু খেয়াল রাখবেন আঙ্গুলটা কোথায় যাচ্ছে, আঙ্গুলটা নিচে আসছে না আঙ্গুলটা উপরে যাচ্ছে। আর আঙ্গুল দেখে বিকেলে যখন F7 জমা দিতে যাবেন বলে দেবেন দাদা এই বুথে এত ভোটে জিতছি, আমার 361টা বুথ, 361টা বুথে প্রতিটা বুথে ঘাটের উপর জেলা ফুল পথ পথ করে উড়বে, পথ পথ করে উড়বে, পথ পথ করে উড়বে। আর দেবাংশুর জয়যাত্রা, দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে। মানে প্রদীপদা, কেউ বলছেন ক্যামেরা থাকবে, কেউ বলছেন আঙুলের দিকে খেয়াল রাখবেন, আবার মানে বেতাল হলেই আবার ছাড়া পড়া রসগোল্লা পৌঁছে যাবে বাড়ি বাড়ি। শুধু মিষ্টি যাবে না, তার সঙ্গে ডিজেও বাজবে, এটা তো অনেকদিন আগেই আমরা শুনেছিলাম। আসলে মুশকিল হচ্ছে, দেখুন সাধারণ মানুষ আজকে, কিছু মানুষ তো প্রশ্নচিহ্নের মুখে রয়েছে যে তারা ভোট দিতে পারবেন কিনা, আর কিছু মানুষ এখন ভাবছে যে ভোট দেবেন কিনা। তার কারণ এক একটা ওয়ার্ডে বা এক একটা বুথে যদি তৃণমূল কংগ্রেসের ভোট সংখ্যা কমে যায় তাহলে সাধারণ মানুষদের ওপরে কি দাপাদাপি হবে সেইটার একটা আশঙ্কা সাধারণ মানুষ করছে। যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে যে 250-এর বেশি আসন নিয়ে জিতবেন, এই কনফিডেন্স যাদের আছে তারা দলীয়ভাবে কেন অ্যাকশন নিচ্ছে না এনাদের বিরুদ্ধে? তারা কি দল কি তাদের পেছনে আছে? আজকে নির্বাচন কমিশনের হাতে আইন শৃঙ্খলা আছে না নেই সেটা তো অন্য প্রশ্ন, নির্বাচন কমিশনের সে দায়িত্ব আছে, সেখানে আমরা প্রশ্ন তুলব। কিন্তু একটা শাসক দল যার এত কনফিডেন্স আছে, নাকি কনফিডেন্স নেই, কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে কিছু কিছু বুথে, তাই এরকম ধরনের কথাবার্তা বলতে হচ্ছে। আজকে যে অসিত বাবুর যে কথা আপনারা শোনালেন, আচ্ছা বলুন তো, যে নির্বাচন কমিশনের ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ওপরে থাকবে না নিচে থাকবে এখন থেকে কি করে বুঝছেন? এই যে আপনি আঙুলটা উপরে, তার মানে ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের জায়গাটা খুব ব্যক্তিগত, কনফিডেন্সিয়াল, তাহলে সেটা কনফিডেন্সিয়াল থাকবে না, সেখানে আমার আঙুল কোথায় যাচ্ছে সেটা কে দেখবে? তার মানে তার মানে তো আজকে ইলেকশন কমিশনকে শুধুমাত্র এই গাড়িগুলোতে ক্যামেরা লাগালে হবে না, একদম নিরবিচ্ছিন্ন সিসিটিভি রাখা উচিত, যে অন্য কোনো দিক থেকে বাইরে থেকে কোনো ধরনের নজরদারি দলরা করছে কিনা। আমি কিন্তু এখানে সমস্ত রাজনৈতিক দলকে বলবো যে রাজনৈতিক দল যদি বিজেপির রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব তারা যদি এই ধরনের কথাবার্তা বলে, দলীয়ভাবে ব্যবস্থা নিতে হবে, তবেই দল যে এটা অনুমোদন করছে না সেটা বোঝা যাবে। নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পুলিশ দিয়ে তারা কি কেস দিচ্ছে না দিচ্ছে সেটা তো আরেকটা বিষয়, কিন্তু দল হিসাবে আমরা কেউই অশান্তি চাইছি না। এর নিদর্শনটা কোথায়? এর নিদর্শনটা আগে ইমিডিয়েট আমরা দেখতে চাই, তারপরে ইলেকশন কমিশন ঠিক করছে না, পুলিশ আরো করা হতে হবে, সেটা আমরা দেখব।
আলাইকুম। কিয়াদি, এখানেই তৃণমূল অভিযোগ করছে যে এক যাত্রায় পৃথক ফল। মানে তৃণমূলের বক্তব্য, কৃষ্ণদাও বলছিল যে তৃণমূল তো ব্যবস্থা নেয়, কিন্তু এই যে জগন্নাথ চট্টোপাধ্যায় যেভাবে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিয়েছেন আমরা দেখেছি, সেখানে বিজেপি তো কোনো ব্যবস্থা নেয় না। মানে তোমরা কোনো ব্যবস্থা নেও না? জগন্নাথ চট্টোপাধ্যায় কোন ভোটারকে হুমকি দিয়েছেন? কোন ভোটারদের ধমকানি চমকানি দিয়েছেন? সিআরপিএফ তারা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ক্যারাম বোর্ড খেলবে, তাদের তো আর নিশ্চয়ই ফুল বেলপাতা দিয়ে পুজো করা হবে না। এখানে ভোটারদের, যারা সাধারণ ভোটার, যারা সাধারণ মানুষ, তাদের নিরাপত্তার কথা বলা হচ্ছে। আর ভার্সেস কি দেখছি, কোথায় হাফিজুল মোল্লা আর কোথায় বহরমপুরের এই চ্যাংড়া ফচকে নেতা, তারা বাড়িতে গিয়ে উস্কানি দিচ্ছে, ধমকানি দিচ্ছে, শাসানি দিচ্ছে। এক। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই বামেরা বললেন যে তাদের ইস্তেহারে অনেক কিছু রয়েছে, তার মধ্যে কর্মসংস্থান, স্বাস্থ্য, অনেক কিছু। আপনারা 34 বছর কত কর্মসংস্থান করেছিলেন? বড় যা কর্মসংস্থান ছিল সবগুলো বন্ধ করে দিয়েছেন। 15 বছর বলতে দিন। চন্দনদা, আপনি যখন বলেছেন, আমি বলিনি, একটু শুনে নিন, শোনার ধৈর্যটা রাখুন না। আরে একটু ধৈর্য রাখুন না। আপনি যখন বলে গেছেন আমি কিন্তু আপনাকে আটকাইনি, তখনই আটকাতে পারতাম। বামেরা এখন তৃণমূলকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। তারা এখন হঠাৎ করে 34 বছর তাদের এখন মনে হচ্ছে যে না, আপনি চাকরি করেছিলেন সেই সময় 34 বছরই করেছিলেন, এই তথ্যগুলো অবল করবেন না, এগুলো বিকৃত করবেন না, সব তো বেঁচে দিয়েছেন। প্লিজ বিকৃত করবেন না, করবেন না, তৃণমূলের হাতে রাজ্য সরকারটা তুলে দিয়ে আপনারা এখন বসে আছেন, ভাবছেন তৃণমূল আবার আপনাদের হাতে তুলে দেন। কথা হচ্ছে যে হুমকি চমকি যদি আমরা দেখি 2021-এ হারার পর এই রাজ্যতে কাদের এত হুমকি দিতে দেখেছি? কেন্দ্রীয় বাহিনীর বডিগার্ড বিশিষ্ট তারা নিজেরা সুরক্ষিত হয়ে সাধারণ তৃণমূল কর্মীকে, সাধারণ বাংলার মানুষকে 5 বছর ধরে কারা হুমকি দিয়েছে? কারা বলেছে যে মুসলমান বিধায়কদেরকে বিধানসভা থেকে বার করে রাস্তায় আছাড় মারবো? আমি আটকাইনি কেয়া, তোমাকে আটকাইনি, তোমাকে আমার বলতে হচ্ছে কেন? আমাকে বলছি যে 300 জন মানুষ আমাদের কর্মীদের রক্ষা করেছে, আমরা দেখেছি। আরে তোমাদের কর্মী নয়, তোমরা নাটক করতে গিয়েছিলে, তোমরা একজনকে কাশীপুরে নিয়ে নাটক করে গিয়ে কমান্ড হসপিটালে পোস্টমর্টম করলে, তারপরে কি বললে? স্টুডিওতে একেবারে চরমে পৌঁছেছে। দেখুন, একদিকে এরকম ভাবে নেতাদের শাসানি, হুঁশিয়ারি একেবারে বাড়ছে ভোটের আগে, অন্যদিকে মোথাভারির ঘটনা, সেই ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা ইতিমধ্যেই এনআইএ তদন্ত শুরু করে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, যে গ্রেপ্তার তো সিআইডি করেছে। বিরতিতে যাওয়ার আগে রাখবো আপনাদের সামনে মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।